এই কমিশনের রিপোর্ট আদৌ তৈরি হয়, এই কমিশনের রিপোর্ট আদৌ তৈরি হয়, এই কমিশনের রিপোর্ট আদৌ তৈরি হয়। সরকার তো আমার আপনার করের টাকায় এরকম উকিলদের খাওয়াতে বড় ভালোবাসে। প্রশ্ন হচ্ছে কেন সরকার এই রিপোর্টটা প্রকাশ করতে এতটা নারাজ। এই সরকার আসার আগে পর্যন্ত 5টা পে কমিশন হয়েছে, পে কমিটি, এবং প্রত্যেকটা পে কমিশনের রিপোর্ট তৎকালীন সরকার 2টো করে কপি প্রত্যেকটা সংগঠনকে বিনামূল্যে দিয়েছে। এই সুপারিশপত্রে এমন কি রয়েছে? রাজ্য কর্মীদের বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধে, তাদের চাকরির শর্তাবলী ইত্যাদি বিষয়ে সুপারিশ থাকে। সুনির্দিষ্টভাবে আগের পঞ্চম রাজ্য বেতন কমিশন বা তার আগের বেতন কমিশনগুলো যেভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার টিএ দেওয়ার সুপারিশ করে গিয়েছিলেন, এই পে কমিশনের রিপোর্টেও সেই সুপারিশটি ছিল। এই পে কমিশন সুপারিশ করেছে, অথচ তুমি ডিএর কথাটা বারবার ছিল, এবারে তুমি সংস্থান করলে না। এরকম একটা ফ্যাসিস্ট মানসিকতার কারণে এটা হতে পারে। রিপোর্ট যদি তৈরি নাই হয়ে থাকে, তাহলে এই যে অভিরূপ সরকারের কথা আমরা বলি যে অর্থনীতিবিদ স্বনামধন্য, তাকে কি বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হচ্ছে নাকি? তাহলে তো ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলায় যাব এবং একসঙ্গেই মামলা যেতাম ওটা নিয়ে। আপনারা কি আমাদেরকে এতই বোকা মনে করেছেন? সরকারকে 1/7/2008 থেকে কেন্দ্রীয় হারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে ডিএটা দেয় তার জন্য সুপারিশ করছি। আমরা ঠিক সেগুলোকেই কপি করেছি। আমরা একটা হার্ড কপি সরকারকে দিয়েছি, সরকারের দায়িত্ব সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়া। রাজ্য সরকার কি রাজ্য সরকারি কর্মচারীদের মানে কি মনে করে, চাকর বাকর মনে করে না কি মনে করে? আমাদের পশ্চিমবাংলায় দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মধ্যে একটা বড় অংশ কর্মচারীদের, তারা সরকারের দালালি করছে, সরকারের হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পিঠে ছুরি মারছে। তাদেরকে আমরা সামাজিক সম্পর্কে বেঁধে রাখি, তাদেরকে মুখের উপর কিছু বলতে পারি না, কারণ কোনো আদালত মৌলিক সমস্যার সমাধান কর্মচারীদের করে দিতে পারবে না। এটা আমাদের বুঝতে হবে। কাজেই কর্মচারীদের ভাবতে হবে তারা আর কতকাল সরকারের তাবেদারি করবেন, শাসক দলের তাবেদারি করবেন। বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে রাজ্য সরকারকে পে কমিশনের যে রিপোর্ট বা সুপারিশপত্র অবিলম্বে প্রকাশ করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ঠিক কী কারণে রাজ্য সরকার এতদিন এই পে কমিশনের রিপোর্ট বা সুপারিশপত্র প্রকাশ করেনি বা করছে না? ওই সুপারিশপত্রে এমন কি রয়েছে? প্রথম কথা হচ্ছে, দেখুন, আমাদের পশ্চিমবাংলায় একটা পে কমিটি হয়েছে এবং এই সরকার আসার আগে পর্যন্ত 5টা পে কমিশন হয়েছে। পে কমিটি এবং প্রত্যেকটা পে কমিশনের রিপোর্ট তৎকালীন সরকার 2টো করে কপি প্রত্যেকটা সংগঠনকে বিনামূল্যে দিয়েছে, এবং তারপরে যদি কোনো সংগঠনের প্রয়োজন হয়েছে তারা অর্থ দপ্তরে রিকুইজিশন করে পেয়েছে। কারণ পে কমিশনের রিপোর্টটা হচ্ছে রাজ্য কর্মীদের বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধে, তাদের চাকরির শর্তাবলী ইত্যাদি বিষয়ে সুপারিশ থাকে, 10 বছর অন্তর হয়। এটা কর্মচারীদের সংক্রান্ত, কাজে কর্মচারীদের এটা জানার অধিকার আছে এবং কর্মচারীদের নিয়েই তো বিষয়টা। কিন্তু এই সরকার এই প্রথম এই সুপারিশটা প্রকাশ করলেন, এবং যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ জমা পড়েছে এবং সেই অনুসারে বেতন সংশোধিত হচ্ছে, তার ঠিক পরের দিন আমরা সংগঠনের পক্ষ থেকে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অর্থ দপ্তরে একটা চিঠি দিই, যেটা প্রতিবারে দিয়ে থাকি, যে এর 2টো করে কপি আমাদের সংগঠনকে দেওয়া হয়। এবং সেদিনই একটা করে আরটিআই আমরা করি, আমি এবং মলয় মুখার্জি, যে এটা যেহেতু সরকারের কাছে জমা পড়ে গেছে, এটা সরকারি সম্পত্তি, কাজেই সরকারি নথি, কাজেই এর কপি আমাদের আরটিআই অনুসারে দেওয়া হয়। কারণ আমাদের আশঙ্কা ছিল সরকার হয়তো তো এমনি সরবরাহ নাও করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘদিন পরেও আমরা এটা পেলাম। অবশেষে গতকাল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একজন কর্মরত কর্মী আবেদন করেছিলেন এবং তার আবেদনের ভিত্তিতে রায় দিয়েছেন 1 জুলাই 2025-এর মধ্যে এটি প্রকাশ করতে হবে। তাতেও যে সরকার প্রকাশ করবেন এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হয়তো আবার ডিভিশন বেঞ্চে যাবেন, হয়তো আবার সুপ্রিম কোর্টে যাবেন, কারণ সরকার তো আমার আপনার করের টাকায় এরকম উকিলদের খাওয়াতে বড় ভালোবাসে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সরকার এই রিপোর্টটা প্রকাশ করতে এতটা নারাজ। এর 3টে কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে পে কমিশনের রিপোর্ট আদৌ তৈরি হয়, সে কারণেই সরকার দিতে পারছে।
দু নম্বর হতে পারে যে এই পে কমিশনের রিপোর্টে ডিএ প্রসঙ্গে একদম সুনির্দিষ্টভাবে আগের পঞ্চম রাজ্য বেতন কমিশন বা তার আগের বেতন কমিশনগুলো যেভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার সুপারিশ করে গিয়েছিলেন, এই পে কমিশনের রিপোর্টেও সেই সুপারিশটি ছিল। মাননীয়া রূপা 2009-এ রূপার কোনো সংস্থান, এই ডিএর কোনো সংস্থান রাখেনি। অর্থাৎ যাতে পে কমিশনের রিপোর্টটা কর্মচারীদের কাছে এসে একটা প্রবল চাপ তৈরি না হয় যে পে কমিশন সুপারিশ করেছে অথচ তুমি ডিএর কথাটা বারবার ছিল, এবারে তুমি সংস্থান করলে না, এই ক্ষোভটা যাতে কর্মচারীদের মধ্যে না জন্মায়। কিন্তু মুশকিল হচ্ছে যে সরকার তো পে কমিশনের সুপারিশ মানতে বাধ্য না। সুপারিশের কতটা সে গ্রহণ করবে, কতটা বর্জন করবে, সেটা কিন্তু সরকারের উপর নির্ভর করছে। কিন্তু এই পে কমিশনের রিপোর্টের এই কথাটা যদি প্রকাশ্যে চলে আসতো তাহলে কিন্তু কর্মচারী আন্দোলনের তীব্রতা অনেক বাড়ত এবং আদালতে আমরা যে মামলা করেছি সেই মামলায় কিন্তু এই পে কমিশনের রিপোর্টটা একটা সহায়ক উপাদান হিসেবে আমাদের কাজে আসত। 3 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সরকারে এসেছে সেদিন থেকে উনি মনে করেন রাজ্য কর্মীরা হচ্ছে ওনার ব্যক্তিগত জমিদারির প্রজা, ওনাদের কোনো সম্মান, রাজ্য কর্মীদের কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই। যেহেতু উনি মাইনেটা দেন সেহেতু ওনার এরা প্রজা বা কৃতদাস, উনি এদেরকে কোনো রকম সম্মান বা অধিকার বা মর্যাদা কিচ্ছু দেবেন না। এবং যে কারণে দেখবেন মাননীয়া বারবার রাজ্য কর্মীদের কখনো কুকুর বেড়াল, কখনো চোর ডাকাতের সঙ্গে তুলনা করে। এখন এটা একটা মানুষের শব্দচয়ন, ভাষা শৈলী এবং শরীরী পরিভাষা, এটা তার পারিবারিক কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, ব্যক্তিগত রুচি এগুলোর উপর নির্ভর করে। তা উনি বলেন এবং একই কায়দায় উনি মনে করেছেন রাজ্য কর্মীদের আবার পে কমিশনের রিপোর্ট দেবো কেন, বা অন্যদের জানার কী দরকার, আমার জমিদারির প্রজা, আমি যা দিয়েছি এ নিয়েই সন্তুষ্ট থাকবো। এরকম একটা ফ্যাসিস্ট মানসিকতার কারণে এটা হতে পারে। স্যার আমি বলছি একটু মলয় স্যারের কাছে যাচ্ছি। শ্যামল স্যার যেটা বললেন যে রিপোর্ট তৈরি নাও হতে পারে, মানে আমি বলছি রিপোর্ট নিয়ে আলোচনা তো পরবর্তী ক্ষেত্রে হবে, কিন্তু রিপোর্ট যদি তৈরি নাই হয়ে থাকে তাহলে এই যে অভিরূপ সরকারের কথা আমরা বলি যে অর্থনীতিবিদ স্বনামধন্য, তাকে কি বসিয়ে বসিয়ে টাকা দেওয়া হচ্ছে নাকি? এটার সঙ্গে আমি একটু শ্যামলবাবুর সঙ্গে একটু দ্বিমত প্রকাশ করছি। কারণ এই কমিশন যখন গঠন হয়েছে 15 সালের একদম নভেম্বর মাসে, কেন করেছেন মাননীয়া? 16 সালে বিধানসভার ইলেকশন ছিল, মাননীয় অভিরূপ সরকার এবং আরও 6 জন মেম্বার নিয়ে পে কমিশন গঠন করেছিল এবং আমরা প্রত্যেকবারই দেখেছি যে হিয়ারিং হয়, হিয়ারিংয়ের পরে রিপোর্টটা প্রকাশ করে এবং এই প্রকাশিত রিপোর্ট প্রত্যেকটা কর্মচারী সংগঠনকেই দিয়ে থাকে এবং তার ভিত্তিতে আমরা দেখি তা কী বার্তা পরিবেশন। এখন যাই হোক, এগুলো সব হয়েছে। পঞ্চম বেতন কমিশনের আমরা মামলা করেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল পে কমিশনের রিপোর্ট। পে কমিশনের রিপোর্ট প্রত্যেকবারই বলে যে বিভিন্ন সংগঠনগুলো যে এখানে হিয়ারিং হয় তাদের একটা মূল দাবি থাকে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে ডিএটা দেওয়া হয়। আমরা তাই এই সরকারকে 1/7/2008 থেকে, দেখুন 1/7/2008 থেকে কেন্দ্রীয় হারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে ডিএটা দেয় তার জন্য সুপারিশ করছি এবং পরবর্তীতে যখন বেতন পরবর্তী যে ডিএগুলো দেবে সেক্ষেত্রে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে ডিএটা দেয় তার সুপারিশ আমরা কিন্তু করছি। এই সুপারিশটা কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছিল। 1/7/2008 থেকে বলেছিল, রাজ্য সরকার আমাদের 1/4/2008 থেকে ডিএটা শুরু করেছে। পূর্বতন মানে পঞ্চম বেতন কমিশনের বাম সরকারের কথা, অর্থাৎ আমরা কিন্তু সুপারিশটা মেনেছে বলেই। আর ষষ্ঠ কত সালে হয়েছে আমি বলছি এটা, এবং পরবর্তীকালে তারা সেটাই করবে বলেছিল বলেই আমরা সেই বার্তাগুলো তুলে ধরতে পেরেছি যে বলা হয়েছিল পে কমিশনের রিপোর্ট অনুযায়ী সরকার মেনে নিয়েছিল কিন্তু এখন মানছে না, তাই আমরা পরবর্তী সময়ের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। আর এখানে ওই যে 15 সালে এরা বলি পঞ্চম বেতন কমিশন গঠন হয়েছিল
আপনার ওই আগস্ট 2008-এ, আর তারা ওই আগস্ট 1 মানে 6 মাসের মধ্যে রিপোর্ট সাবমিট করে দিয়েছিল, আর 6 মাসের পরবর্তীকালে বেতন কমিশন গঠনও হয়ে গেছিল, 1 বছরের মধ্যে কমপ্লিট বাম আমলে। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে একদম নভেম্বর 15-তে গঠন করলো, সেটা রিপোর্ট দিল 30 মাস পরে, আপনার 19 সালের একদম সেপ্টেম্বর মাসে, এবং 1 জানুয়ারি 2020 থেকে ষষ্ঠ বেতন কমিশন লাগু করল। কিন্তু আমরা জানতে পারলাম না রিপোর্টে কি আছে। এবার আমি যেটা বলছি, আমি রিলায়েবল সোর্সে যে খবর নিয়েছি, আমরা বলেছি আপনারা কি রিপোর্ট জমা দেননি? কই রিপোর্ট তো আমরা পেলাম না। রিপোর্টে কি ডিএর কথা বলা আছে? কই আমরা তো জানতে পারলাম না। একজন অফিসিয়ালকে আমি জিজ্ঞাসা করেছি, তখন তিনি যেটা বলল, মলয়বাবু আপনারা কি আমাদেরকে এতই বোকা মনে করেছেন? আমরা ডিএর কথা বলবো না, আমরা যেভাবে বিগত দিনে বেতন কমিশনগুলো হয় আমরা ঠিক এগুলোকেই কপি করেছি এবং ওখানে ডিএ যেভাবে বলা হয় ঠিক সেইভাবেই বর্ণিত আছে। আমরা একটা হার্ড কপি সরকারকে দিয়েছি, সরকারের দায়িত্ব সেগুলো আপনাদের হাতে তুলে দেওয়া। এটা বাস্তব যে সরকারি ছাপিয়ে তারপরে সবাইকে তুলে দেবো। ইচ্ছাকৃত ফেলে রাখা হয়েছে। ওটা ইচ্ছাকৃত মানে কি? ওটার মধ্যে তো ডিএর কথা লেখা আছে। এবার পঞ্চম বেতন কমিশনে ডিএর কথা লেখা হয়েছে, সে সুপারিশ করেছে, সেই সুপারিশ মেনে নিয়েছে বাম সরকার, ডিএ মামলায় পরাজয় হয়েছে। এবার যদি এই ষষ্ঠ বেতন কমিশনের সেম জিনিস লেখা থাকে, তাহলে তো ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলায় যাব এবং একসঙ্গেই মামলায় যেতাম ওটা নিয়ে। তাহলে পরে ষষ্ঠ বেতন কমিশনও এই আওতায় চলে আসবে। তাই ওটাকে আটকে রেখেছে আছে এবং বলেছে তো, তারা এও বলেছে যে আজ তো হয় কাল, এটা তো প্রকাশ ছাড়া, তখন তো প্রকাশ বাধ্য হবে, কারণ আমরা তো জমা দিয়েছি 100% নিশ্চিত। আমরা পে কমিশনের রিপোর্ট আমরা কি 30 মাস 32 মাস কি এখানে বসে বসে মানে গাবজাল দিয়েছি? আমরা রিপোর্ট দিয়েছি, সেটা সরকার প্রকাশ করবে কি করবে না সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে। কারণ সেটা তো আমরা জানি সরকারের উপর নির্ভর করে। অর্থাৎ ওই যে রিপোর্টের মধ্যে যদি প্রকাশিত হয় 1 জুলাইয়ের মধ্যে, দেখবেন আমি আজকে বলে দিচ্ছি যে ওর মধ্যে ডিএর কথা বলা আছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে দেওয়ার জন্য আমরাও সুপারিশ করছি, এই কথাটা লেখা আছে। যখনই বলা থাকে তুমি সুপারিশ করছো, তাহলে সেই বার্তাটা কেন কর্মচারী সমাজকে দাওনি? এই প্রশ্নটা উঠবে। অতএব এটা খুব ভাইটাল একটা জিনিস। এটা যে সংগঠনই করে থাকতো তাদেরকে আমরা কর্মী জানিয়েছি, হ্যাঁ, কারণ এটা অদূর ভবিষ্যতে আগামী প্রজন্মের কাছে একটা কিন্তু মারাত্মক দলিল হিসাবে গণ্য হবে। স্যার আমি একদম শেষ প্রশ্নে যাব। আমি বলছি স্যার, কেন্দ্রের সরকারি কর্মচারীদের জন্য তো আগামী বছর থেকে 8ম পে কমিশন খুব সম্ভবত শুরু হতে চলেছে, আর আমাদের রাজ্যে এখনও 6ষ্ঠ চলছে, তারই রিপোর্ট তৈরি হচ্ছে না। আমি বলছি আমাদের রাজ্য সরকার কি রাজ্য সরকারি কর্মচারীদের মানে কি মনে করে, চাকর বাকর মনে করে না কি মনে করে? দেখুন ব্যাপারটা কি, 10 বছর অন্তর অন্তর বেতন কমিশন হয়। এবার আমাদের বেতন কমিশন গঠন হয়েছে 1/1/2020-তে। 1/1/2020-তে হলে পরে এই যে ডিএ এখন আমাদের মাত্র 18, আর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আদার স্টেট গভর্নমেন্ট 55, আর মাত্র 1 কিস্তি বাকি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেটা কবে বাকি আছে না এই 1 জুলাই 2000 মাফ করবেন 1 জানুয়ারি 2025। এটা যখনই দেওয়া হয়ে যাবে অষ্টম বেতন এই 20 কিস্তি দিয়ে এখন 55 আছে, কত 3 হতে পারে, 58 হবে, 5 হলে 60 হবে। এই 60% দিয়ে একদম যে বেতন আছে, বেতনের লাস্ট যে বেতনটার সঙ্গে মার্জ হয়ে যাবে। একটা বুস্টিং দেবে পে কমিশন, দিয়ে একটা ফর্মুলা করবে, এই ফর্মুলাতে বেতন বৃদ্ধি হবে। যদি ধরুন আমাদের 2.57 গুণিত গত পঞ্চম বেতন কমিশনের বেতন বৃদ্ধি, ষষ্ঠ বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়েছিল, আমাদের এবার সপ্তম হবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট 2.28 করে, তাহলে সেটা আমাদেরকেও করতে হবে। 2.83-ওর একটা মানে মোটামুটি যে খবরগুলো পাচ্ছি 2.28 বা 2.83 এরকম একটা গুণিত বেতন বৃদ্ধি হবে।
সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকারকেও সে মতোই বেতন বৃদ্ধি করতে হবে। কেন করতে হবে? রাজ্য সরকার কি মানে সেন্ট্রালের বেতন বৃদ্ধিটা মেনে নেয়? মেনে নেয় কেন? এই হচ্ছে রোপা অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বেতন বৃদ্ধিটাও মানতে হয়, ডিএটাও মানে। কেন ডিএটা মানে? ওই যে এখন আমাদের যতক্ষণ না ওই সেন্ট্রাল গভর্নমেন্টের মতো ডিএটা হবে, এখন 55 আছে, 58 যদি হয় আমাদেরও 58 দিতে হবে, 60 যদি হয় আমাদেরও 60 দিতে হবে। তাহলে দেখুন কেন দেরি হবে। আজকে যদি আমাদের 18 হয়, তাহলে স্বাভাবিকভাবে সেটা এই সরকার ওই আর 1 বছরের মধ্যে বাকিটা দিয়ে বেতন কমিশন করবে। এটা যদি আমরা ভাবি, আমরা মানে সত্যি কথা বলতে আমাদের কি কর্মচারী সমাজ পাগল বলবে, জানে যে এটা রাজ্য সরকার করবে না। রাজ্য সরকার সেই 29-30 পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই হচ্ছে মূল কথা। আমাদের হওয়া এখন বহুদিন হয়তো কি করবে, এমনও আছে করে দিতে পারে, ওই কমিশনটা গঠন করে দিতে পারে। কারণ 26শে ভোট, একদম ওই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারিতেও একটা কমিশন গঠন করবে। ব্যাস, কর্মচারী সমাজ বলে এই তো আমাদের এই বর্তমান সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করেছে, উজাড় করে ঘুরবে। এটা যদি ভাবে তাহলে তো আমাদের কিছু বলার নেই, তারা ভাবতেই পারে। কিন্তু এটাই একটা কৌশল, যেটা একদম 16 সালের নির্বাচনের ক্ষেত্রে 15 সালে গঠন করেছিল, 26-এর নির্বাচনের ক্ষেত্র একদম 26 পড়লেই হয়তো গঠন হয়েছে। সেটা টেনে নিয়ে যাবে 3 বছর, কোনো ব্যাপার না। কেন এর আগে অভিরূপ সরকার চেয়ারম্যানকে 30 মাস টেনে নিয়ে গেছে, ওই 30 মাস দেখুন ওই 4 বছর হয়ে যাবে। এই হচ্ছে আমরা মানে মারাত্মকভাবে টিপটাই ভুগছি বর্তমান সরকারকে। কিন্তু বাম আমলে হ্যাঁ বঞ্চনা ছিল, এখন সেই বঞ্চনা এখন আকাশ ছোঁয়া, যার জন্য কর্মচারী সমাজ মারাত্মকভাবে ক্ষুব্ধ। এই যে ডিএটা দিতে বলেছে রাজ্য সরকারকে, ডিএটা দিতেই হবে। এইটুকু আমাদের। আর একটা বিষয় বলি আপনাকে, রাজ্য সরকার যে গণতান্ত্রিক মূল্যবোধগুলো এইগুলো মানে না। যেমন ধরুন এই পে কমিশনের রিপোর্টটা কিন্তু বিধানসভায় পেশ করার দরকার ছিল, কিন্তু করেন। এবং আরও একটি বিষয়, আপনি যদি ভাবেন অন্যান্য রাজ্যে বা কেন্দ্রে নিয়মিত বেতন কমিশন হয়, তারা এআইসিপি মেনে ডিএ পায়, তাদের অন্যান্য দাবি দাওয়া মেটে, তার কারণ যে ওই সব রাজ্যের সরকারগুলো খুব শ্রমিক কর্মচারী বান্ধব, তা কিন্তু নয়। ওই সব রাজ্যে সমস্ত কর্মচারী সংগঠন দলীয় মতাদর্শ দূরে সরিয়ে রেখে তারা কিন্তু নিজেদের পেশার সাথে ঐক্যবদ্ধভাবে লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা, তার পাশে বৈদিক ঝান্ডা লাগিয়ে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করে। এবং সেখানে কিন্তু একটা জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি আছে, যে কর্মচারীরা নিয়মিত তাদের বক্তব্যটা সরকারের কাছে পৌঁছিয়ে দিতে পারে। কিন্তু যার ফলে সরকারগুলো বাধ্য হয় সেই দাবি মানতে। পশ্চিমবঙ্গে অর্থাৎ আজকে যদি কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্য সরকার মনে করে, অন্য কোনো রাজ্য সরকার যে আমি পে কমিশন দেবো না, আমি কেন্দ্রীয় হারে ডিএ দেবো না, ওখানে কিন্তু ঐক্যবদ্ধভাবে আন্দোলন হবে। আমাদের পশ্চিমবাংলায় দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মধ্যে একটা বড় অংশ কর্মচারীদের, তারা কর্মচারী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের গণসংগঠনের অন্তর্ভুক্ত, এবং তারা কার্যত সরকারের এজেন্টের কাজ করছে, তারা কোনো আন্দোলনে থাকে না। অর্থাৎ কর্মী পক্ষ কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। আপনি যদি চা বাগানে বা জুট মিলে বা এতে যান, আমি ট্রেড ইউনিয়ন করি জানি, সেখানে কিন্তু যারা মালিকের পক্ষ নেয় তাদের দালাল বলে, তাদেরকে শ্রমিক কর্মচারীরা বিচ্ছিন্ন করে রাখে। কিন্তু আমরা ভদ্রলোক, আমরা ওই যারা সরকারের দালালি করছে, সরকারের হয়ে রাজ্য সরকারি কর্মচারীদের পিঠে ছুরি মারছে, তাদেরকে আমরা সামাজিক সম্পর্কে বেঁধে রাখি, তাদেরকে মুখের উপর কিছু বলতে পারি না। যতক্ষণ না পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা ঐক্যবদ্ধভাবে কর্মী পক্ষ হিসেবে সরকারকে বাধ্য করতে না পারছেন, এই বঞ্চনা কিন্তু চলবে। কারণ কোনো আদালত মৌলিক সমস্যার সমাধান কর্মচারীদের করে দিতে পারবে না, এটা আমাদের বুঝতে হবে। কাজেই কর্মচারীদের ভাবতে হবে তারা আর কতকাল কর্মচারীদের যে অংশটা, যে গরিষ্ঠ অংশ সরকারের পক্ষে আছেন, তাদের ভাবতে হবে যে তারা তাদের পেশার প্রতি বিশ্বাসঘাতকতা করে, কর্মী সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা করে আর কতকাল সরকারের তাবেদারি করবেন, শাসক দলের তাবেদারি করবেন, এটা তাদের ভাবতে হবে।